তাহলে আজ আমরা শুরু করছি সূচকের নিয়মাবলী। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, সহগ। আগে সহগ ব্যাপারটা কি জিনিস একবার জাস্ট বলে দিই। ধরো এখানে কি লেখা আছে দেখো, 2x। তাহলে 2x এর মধ্যে x এর সহগ যদি বলে তাহলে আমরা কি বলবো, x এর সহগ বলবো 2। তো তোমাকে আর একটা উদাহরণ দিই দেখো, ধরো আমি এখানে লিখছি x এর স্কোয়ার মাইনাস 3x। তো এখন যদি তোমায় বলা হয় x এর স্কোয়ারের সহগ কত, তুমি কি বলবে? দেখো x এর স্কোয়ারের সঙ্গে কী গুণ আছে, x এর স্কোয়ারের সঙ্গে কিছু তো গুণ নেই, তাহলে কিছু গুণ নেই মানে এক গুণ আছে। তাহলে বলবো যে x এর স্কোয়ারের সহগ কত, x এর স্কোয়ারের সহগ হলো 1। আবার যদি বলে x এর সহগ কত, এই যে x এর সহগ কত, তো x এর সঙ্গে কী গুণ আছে, দেখতে পাচ্ছি x এর সঙ্গে গুণ আছে -3। তো তাহলে x এর সহগ কত হবে, -3। এগুলো তোমরা ক্লাস 7-এ করেছো। সহগ, সহগ মানে যেটা বলবে, যার সহগ করতে বলবে তার সঙ্গে যেটা গুণ আছে সেটাই হলো তার সহগ। আশা করি বোঝাতে পেরেছি। এইখানে একটা জিনিস লেখা আছে দেখো, ধরো আমি এখানে লিখছি x এর পাওয়ারে 5। তাহলে এই যে x, এই এক্সটাকে কী বলা হবে, এই এক্সটাকে বলা হবে নিধান, এক্সটাকে বলা হবে নিধান। আর পাওয়ারে যেটা থাকে, যেটা উপরে থাকে, সেটাকে বলা হবে সূচক। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি দেখো লেখা আছে x⁴n। এই x⁴n-কে কোনটাকে সূচক বলা হবে, সূচক বলা হবে n-কে, আর x-কে কী বলা হবে, নিধান। ওকে, তো এটাকে আবার এইভাবেও বলা যায়, x⁴n-কে বলা যায় x এর n ঘাত। x⁴n-কে কী বলা হয়, x এর n ঘাত। তো এখানে একটা জিনিস দেখো, x⁴n মানে কি, n সংখ্যক x এর গুণ। মানে কেমন, ধরো x এর মাথায় আমরা 3 লিখলাম, তার মানে এটা কি 3 বার x-কে গুণ করতে হবে। যদি আমরা এখানে 4 লিখতাম তাহলে 4 বার গুণ করতে হতো, যদি আমরা 5 লিখতাম 5 বার গুণ করতে হতো। আর এখানে দেখো x⁴1 দেওয়া মানে কি, তাহলে একবার, তো একবার মানে কি শুধু x-ই হবে। তো তাই জন্য x⁴1 সমান x দেওয়া রয়েছে। এইখানে দেখো আমাদের দুটো জিনিস গুণ করছে, x⁵ সঙ্গে গুণ করছে x এর কিউব। তো x⁵ মানে কি 5খানা x, x⁵ মানে x³ মানে কি 3টে x। তো আমরা যদি এখানে গুনি তাহলে কতগুলো x আছে, তুমি যদি এখানে গুনো দেখবে 8টা x আছে। তো 8টা x-কে আমরা কি লিখতে পারি, x⁵। তো x⁵, আবার এই 8টাকে আমরা লিখতে পারি 5 + 3। তো তার মানে আমরা কি বুঝলাম বলতো, যদি কোনো সূচকের ক্ষেত্রে এই যে নিধান যদি 1 থাকে, নিধান মানে তলারটা, ধরো এখানেও x আছে, এখানেও x আছে, আর উপরে ধরো এখানে একটা 5 দিলাম আর একটা ধরো আমরা 4 দিলাম। তো যদি এরকম গুণ করতে দেয় তাহলে আমরা কি করব, শুধু ওপরেগুলো যোগ করে দেবো। এটাই হচ্ছে আমাদের কাজ। মানে এখানে হয়ে যাবে 5 + 4, তা 5 আর 4 যোগ করলে কত হয়, 9। তাহলে x⁹ হয়ে যাবে। তো তাহলে এখান থেকে বুঝলাম যে গুণ করলে আমাদের, যদি গুণ করি তাহলে আমাদের পাওয়ারটা কী হয়ে যায়, যোগ হয়ে যায়। কখন, যদি তাদের নিধানটা সেম থাকে, মানে x সেম থাকে, y সেম থাকে, তবে। তো এখানে দেখো ওই জিনিসটাকেই আমাদের বলছে সূচকের মৌলিক নিয়ম। তো যদি বলে সূচকের মৌলিক নিয়ম কী, তাহলে তোমাকে কিন্তু ওই কথাটাই লিখতে হবে x আর y দিয়ে, মানে x আর y দিয়ে নয়, m আর n দিয়ে। তো এখানে কি লেখা আছে দেখো, লেখা রয়েছে যে x⁴m ইন্টু x⁴n। তো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে x⁴m + n, যেখানে এক্সটা কি যে কোনো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তোমরা প্রথম চ্যাপ্টারে করবে। বাস্তব সংখ্যা মানে কোনগুলো বলো তো, ওই যেগুলো তোমরা হচ্ছে ধরো 1 2 3 4 এগুলোও বাস্তব সংখ্যা। তারপরে হচ্ছে -5 -6 মানে মাইনাস দিয়ে যে কোনো সংখ্যা সেগুলোও বাস্তব সংখ্যা। তারপরে ধরো p/q আকারে যাকে লেখা যায়, যাকে বলে মূলদ সংখ্যা, মানে 2 এর 3, 3 এর 5, এগুলোও বাস্তব সংখ্যা। আবার ধরো যাকে লেখা যায় না, মানে √2, তারপর √3, এগুলোও তোমার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে সমস্ত সংখ্যাগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে x হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, আর m আর n-টা কী বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো যদি হয় তো তাহলে তোমাদের এইটা আর কি গুণ করলে পাওয়ারটা যোগ হয়ে যায়।
এটাকেই বলছে সূচকের মৌলিক নিয়ম। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবারে আমরা ভাগের ক্ষেত্রে দেখি কী হয়। ভাগের ক্ষেত্রে দেখো এখানে কি করেছি, x টু দি পাওয়ার 5 এর সঙ্গে আমরা এক্সের কিউবের ভাগ করেছি। তো আমরা যদি এই ভাগটা করি তো তাহলে আগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যেমন যোগ হচ্ছিল তেমন এখানে দেখো আমরা এখানে বিয়োগ করব। তার মানে x টু দি পাওয়ার 5 মাইনাস 3, তো কত হয়, এক্স স্কোয়ার হয়ে যায়, মানে 2 হয়ে যায় পাওয়ারে, তাহলে এক্স স্কোয়ার। তো তাহলে গুণ থাকলে আমরা যোগ করব আর ভাগ থাকলে আমরা বিয়োগ করব। এটাই আমরা এখান থেকে শিখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস কি বলছে দেখো, চলো একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। এখানে বলছে এক্স একটি যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় আর এম আর এন যদি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারি, এইটা লিখতে পারি। এটা কেমন জিনিস একটা উদাহরণ দিয়ে বোঝাই দেখো। ধরো আমরা এখানে লিখলাম 2, এর পাওয়ারে লিখলাম 3, তাকে আবার পুরো ব্যাকেট দিয়ে লিখলাম আমরা 4। তো এরকম যদি থাকে তো তাহলে আমরা পাওয়ারটা গুণ করে দেবো, মানে হচ্ছে 2 এর পাওয়ারে 3 ইন্টু 4, তার মানে 3 ইন্টু 4 মানে কত, 2 এর পাওয়ারে 12 হয়ে যাবে। ওকে, তো এরকম আমরা লিখতে পারি। যদি এরকম ব্যাকেট দেওয়া থাকে তাহলে আমরা এরকম গুণ করে দেবো। এখানে আবার একটা জিনিস কি বলছে দেখো, যদি আমাদের থাকে এক্স ওয়াই, পুরোটার মাথায় ধরো একটা পাওয়ারে দেওয়া আছে কিউব, হতেই পারে। তো তাহলে যদি আমি ব্যাকেট দিয়ে কিউব দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এক্সের মাথাতেও 3, মানে এক্সের পাওয়ারেও 3, আবার ওয়াইয়ের পাওয়ারেও 3। কিন্তু এই যদি এরকম লেখা থাকে এক্স ওয়াই কিউব, এটা কিন্তু মানে কিন্তু এই 3টা কিন্তু একজনের মাথাতেই আছে। কারণ তফাৎটা কি, তফাৎ হচ্ছে এখানে দেখো ব্যাকেট দেওয়া রয়েছে, ব্যাকেট দিয়ে তারপর কিউব দেওয়া রয়েছে, কিন্তু এইখানে কোনো ব্যাকেট দেওয়া নেই। তো যেহেতু ব্যাকেট দেওয়া নেই, এটা কিন্তু এটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আশা করি বোঝাতে পারলাম। আগে যেমন গুণেতে যেমন নিয়ম করলাম, এই যে গুণের ক্ষেত্রে দুটোর সঙ্গে ব্যাকেট থাকলে আমরা আলাদা আলাদা করতে পারি, তো একই রকম আমরা ভাগের ক্ষেত্রেও করতে পারি। যদি ভাগের ক্ষেত্রে গোটাটার পাওয়ারে যদি এম দেওয়া থাকে তাহলে আলাদা আলাদা করে আমরা এম দিতে পারি। মানে ধরো এখানে লিখছি 2/3, পাওয়ারে ধরো লিখলাম আমরা 4 বা 4, তাহলে আমরা এটা কী লিখতে পারি, 2 এর পাওয়ারেও 4, আবার 3 এর পাওয়ারেও 4। তো এরকম আলাদা আলাদা করতে পারি। যখন আমাদের যেমন প্রয়োজন হবে তেমন আমরা করব। অঙ্ক যখন করাবো তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। আচ্ছা, একটা জিনিস অবশ্যই এখানে মনে রাখতে হবে, যেহেতু নিচে যে সংখ্যাটা রয়েছে এখানে দেখো ওয়াই রয়েছে, তাহলে ওয়াইটা কিন্তু শূন্য হলে হবে না। কারণ ওয়াই যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যায়। এই যে লেখা আছে এখানে দেখো, শূন্য দিয়ে ভাগ করা যায় না, শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞাত হয়। তাহলে অবশ্যই ওয়াইয়ের মানটা শূন্য হবে না। এখানে ফর্মুলাগুলো আরেকবার করে আমাদের রিক্যাপ করে দিয়েছে। তো যেমন হচ্ছে আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি নিধান একই থাকে আর দুটো মধ্যে গুণ থাকে তাহলে পাওয়ারটা আমাদের যোগ হয়। এখানে বলেছে যদি ভাগ করা হয় তাহলে আমাদের পাওয়ারটা বিয়োগ হয়। এখানে উপর নিচে করেছে, এখানে আসলে কোনটা বড় কোনটা ছোট তার উপর নির্ভর করে এই ওপর নিচটা হয়েছে। তো এটা যখন অঙ্ক করব আমরা ডাইরেক্ট করব, তোমরা বুঝতে পেরে যাবে। এখন এটা আমরা স্কিপ করে গেলাম। তারপরেরটা দেখো, সেই যেটা শেখালাম, যদি দুটো পাওয়ার থাকে একসঙ্গে তাহলে এরকম উপরটা গুণ হয়ে যায়। আবার যদি ব্যাকেট দিয়ে পাওয়ার থাকে তাহলে ব্যাকেট যদি আমরা না লিখি তাহলে দুজনকার পাওয়ারেই আলাদা আলাদা করে পাওয়ারটা চলে আসে। একই রকম ভাগের ক্ষেত্রেও সেম প্রসেস কাজ করে। এখানে তোমাদের কিছু জিনিস জানতে হবে, তোমরা আগেও শিখেছো ক্লাস 7-এ, এক্সের পাওয়ারে 0 মানে কি হয়, 1 হয়। তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে দেখো যে কোনো একটি সংখ্যা, কিন্তু শূন্য হলে হবে না। শূন্য বাদ দিয়ে যে কোনো যদি সংখ্যা হয়, বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি এক্সের পাওয়ারে 0 সমান কত হয়, 1 হয়। একই রকমভাবে আমরা এটাও বলতে পারি এক্সের পাওয়ারে যদি -1 হয় তাহলে আমরা লিখতে পারি 1/x। তো এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমরা এখানে লিখলাম 3-এর পাওয়ারে -1, তাহলে এটা মানে আমরা কি লিখব, 1/3। কেউ ধরো বললো 3 লিখতে চাই না, 5 লিখব, 5-এর পাওয়ারে -1, তাহলে আমরা কি লিখবো, এটা মানে লিখবো 1/3।
5। তো এর সঙ্গেই আর একটা যেখানে বলা আছে সেটা দেখো কি বলেছে, এক্সের পাওয়ারে যদি -n থাকে তাহলে আমরা মাইনাসটাকে আলাদা করে ভেতরে রেখে দিয়ে এনটাকে আলাদা করতে পারি। তো এটা অত তোমাদের কাজে লাগবে বলে মনে হচ্ছে না, এটা তুমি ভুলে গেলেও হবে, কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগালে বেস্ট হবে। সেটা কি? সেটা হচ্ছে এক্সের পাওয়ারে -n থাকলে আমরা ডাইরেক্ট এই পার্টটা লিখতে পারি। তো এই পার্টটা কেমন করে লিখতে পারি সেটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্সের পাওয়ারে যদি আমরা লিখি -5, এটা মানে কি? এটা মানে আমরা যদি একটু ভেঙে করি, দেখো ভেঙে যদি করি তাহলে এক্সের পাওয়ারে -1 আর পাওয়ারে হচ্ছে আবার 5। এবারে আমরা একটু আগে কী শিখলাম, এই যে এখানে দেখো কী লিখেছি, এক্সের পাওয়ারে -1 মানে কি হয়? 1/x। তাহলে আমরা লিখতে পারি 1/x পাওয়ারে 5। এবারে আমরা 1-এর পাওয়ারে 5 করে দেবো, আবার এখানে এক্সের পাওয়ারেও 5 করে দেবো। এবার 1-এর পাওয়ারে 5 মানে তো একই হয়, আর এক্সের পাওয়ারে 5 করলে কত হয়? এক্সের পাওয়ারে 5 করলে x⁵। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 1/x⁵। ঠিক আছে? তো এটা যদি আমরা একবারে করি তাহলে কেমন হবে? এটা যদি আমরা একবারে করি তাহলে এইরকম দেখতে হবে। দেখো এক্সের পাওয়ারে যদি -5 থাকে তাহলে আমরা ডাইরেক্ট কী করে দেবো? 1/x⁵ এইটা করে দেবে। তো যাই থাক, এখানে যদি 6 থাকতো তাহলে এখানে আমরা 6 করতাম, এখানে যদি 16 থাকতো তাহলে এখানে 16 করতাম। তো মাইনাস থাকলে খালি নিচে হয়ে যায়, 1/, আকারে লিখে যায়। ওকে, এটা খালি মনে রাখবে। এখানে একটা জিনিস দেখো, এখানে বলেছে 2-এর পাওয়ারে 2 আছে, মানে 2-এর স্কোয়ার, তার পাওয়ারে আবার 3 আছে। এবার এখানে দেখো 2-এর স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এটা ব্র্যাকেট দিয়ে আবার 3 দেওয়া আছে। দেখো এটা কি করতে হবে, এখানে কি দেখাচ্ছে 2-এর পাওয়ারে আবার 2-এর কিউবও আছে। তো 2-এর কিউব কত হয়? 2-এর কিউব তো 8 হয়। তাহলে আমরা কি পেলাম? 2-এর পাওয়ারে 8। আর এখানে আমরা কি একটা নিয়ম শিখেছিলাম, আমরা শিখেছিলাম এক্সের পাওয়ারে m আছে, তার পাওয়ারে আবার n আছে। তাহলে আমরা কি শিখেছিলাম? উপর দুটো গুণ হয়ে যায়, m n। তো এখানে যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়ে যাবে? 2-এর পাওয়ারে 6 হয়ে যাবে। তো আমরা 2-এর পাওয়ারে 8 বড় না 2-এর পাওয়ারে 6 বড়? তো আমরা তো জানি 2-এর পাওয়ারে 8 বড়, তাই জন্য দেখো 2-এর পাওয়ারে 8টা বড় করেছে। তো সেই রেসপেক্টে যেটা ব্র্যাকেট নেই সেটাই দেখো বড় হয়ে গেছে। তো তোমাদের একই রকমভাবে একটা অঙ্ক দিয়েছে যে 2-এর পাওয়ারে 300 আর 3-এর পাওয়ারে 200, এর মধ্যে কোনটা বড়? তো এটা যদি আমরা একটু করি, তাহলে একটু ফাঁকা জায়গায় করা শুরু করি। দেখো এই জায়গাটা করে করছি। প্রথমে বলছে 2-এর পাওয়ারে 300। তো এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 2-এর কিউব তার পাওয়ারে 100। মানে দেখো গুণ থাকলে যেমন আলাদা আলাদা করা যায়, তো একই রকমভাবে তোমার একসঙ্গে থাকলে সেটাকে আলাদা আলাদা করতে পারলাম। তো এবারে 2-এর পাওয়ারে 3 মানে কত হয়? 3 বার 2 গুণ করতে হবে, 2 2 2 গুণ করলে কত হয়? 8। আর পাওয়ারে 100 রইলো, তাহলে 8-এর পাওয়ারে 100। এবারে 3-এর পাওয়ারে 200 আছে, 3-এর পাওয়ারে 200। এবার 3-এর পাওয়ারে 200টাকে আমরা যদি আলাদা করি, 3-এর স্কোয়ার তার পাওয়ারে 100। এবার 3-এর স্কোয়ার করলে কত হয়? 3-এর স্কোয়ার করলে হয় 9, আর 100টা যেমন আছে রইলো। তাহলে আমরা উপরে পাচ্ছি 8-এর পাওয়ারে 100, নিচে পাচ্ছি 9-এর পাওয়ারে 100। তো কোনটা বেশি হলো? দেখেই বোঝা যাচ্ছে 9-এর পাওয়ারে 100 বেশি। তো 9-এর পাওয়ারে 100টা হচ্ছে, তার মানে 3-এর পাওয়ারে 200-র জন্য এসছে, তার মানে অবভিয়াসলি এটা বড়, বৃহত্তম। তো আমাদের এখানে বৃহত্তম চেয়েছে, তার মানে বৃহত্তম কোনটা? 3-এর পাওয়ারে যে 200 রয়েছে সেটাই হচ্ছে বৃহত্তম। তো এইভাবে অঙ্কটা করতে হবে। এরকম অঙ্ক অনুশীলনীতেও আছে, তো সেখান থেকে আমি আরও ভালো করে খাতায় করিয়ে দেব। এখানে দেখো এর পাওয়ারে যদি 1-এর n থাকে তাকে আমরা কি বলবো? এর পাওয়ারে যদি 1/n থাকে তাকে কি বলা হবে? এর n-তম মূল। এটা তোমার নামটা মনে রাখতে হবে, এর n-তম মূল বলা হবে। আচ্ছা, এটাকে আরেক রকমভাবে লেখা যায়। ধরো এর পাওয়ারে 1/n আছে, তো তাহলে এটাকে আমরা লিখতে পারি √a, কিন্তু এই যে ঘাসটা আছে এই ঘাঁজেতে একটা n বসবে। তো দেখো এইখানেও লেখা রয়েছে, এই যে লেখাটা এটাই হচ্ছে আমি বললাম যেটা। তো এইটা হচ্ছে
তোমার ঘনমূল বের করা, বর্গমূল বের করা, কিংবা আরও সব সমস্ত মূল বের করে এনের মূল বলেছে না, সেরকম মূল বের করার নিয়ম। তো মূল বের করা মানে হচ্ছে, আমি তোমার আরেকটুখানি ভেঙে বলে দিচ্ছি একটু পরেই। দেখো এখানে একটা কথা বলেছে, শূন্যর এনতম মূল শূন্য নিজেই। তো শর্ট কোশ্চেন যদি দেয় শূন্যর এনতম মূল কত, তুমি তাহলে কী বলবে? শূন্যর এনতম মূল হলো শূন্য। তো ব্যাপারটা কী জিনিস আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো ধরো এখানে আমরা লিখলাম এক্স সমান বা এক্সের স্কোয়ার সমান 25। ওকে, তাহলে আমরা এক্স সমান কত বলবো? এক্স সমান সে রুট হয়ে যায় √25। তো এই যে রুট দিলাম, এই রুট দেওয়াটাকেই বলছে মূল বের করা। তা এই মূলটাকে বলা হয় বর্গমূল। যেহেতু এখানে স্কোয়ার ছিল, তার মানে আমাদের এইখানটা করে ঘাঁজেতে 2 হবে। তো এই জিনিসটা দেখো, রুট আর এই 2 দিয়ে যদি এরকম লিখি, এই দুটো কিন্তু একই মানে দাঁড়ায়। তার মানে √25ও যা আর √25 এইখানে 2 দেয়া, সেটাও কিন্তু একই। ওকে, বোঝা গেল? তো এটাকেই বলছে বর্গমূল। এবারে যদি আমরা বর্গমূল না করে ঘনমূল করি, ধরো আমরা এখানে লিখলাম x³ সমান, আমরা এখানে লিখি ধরো 27। তাহলে x সমান কত হবে? x সমান, এবারে তো আর রুট দিলে হবে না, রুট দিয়ে 27 লিখলে সেটা তো বর্গমূল হয়ে গেল। তো তখন আমার এখানে 3টা দিতে হবে। যেহেতু আমাদের এই 3 দেওয়া ছিল, তাই জন্য আমাদের এখানে 3 দিলে, এই 3টা কিন্তু ঘাঁচের ভেতর হবে। তো এইটাকে বলা হবে ঘনমূল। তো এই রকমভাবেই যদি আমাদের ধরো x⁴n সমান কিছু একটা সংখ্যা দেওয়া আছে, ধরো সংখ্যা দেওয়া আছে z, এবার এখান থেকে আমাদের x বের করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? রুট তো দিয়ে z দিতেই হবে, এই রুটের এই ঘাঁচে nটা তখন হবে। এটাই হচ্ছে এর মানে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লেখা রয়েছে, সেটা তোমাদের পড়তে হবে। কী লেখা রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখো এখানে লেখা আছে এ একটি বাস্তব সংখ্যা যেখানে এটা 0 হবে না, 1ও হবে না, -1ও হবে না। তো এরকম যদি হয়, আর এক্স আর ওয়াইতে যদি মূলদ সংখ্যা হয়, তাহলে কি বলছে? a⁴x আর a⁴y যদি সমান হয়, মানে কি বলছে? a⁴x এবং a⁴y যদি সমান হয়, মানে নিধানগুলো দেখো সমান, পাওয়ারগুলো বা সূচকগুলো কিন্তু সমান নয়। তো এটা যদি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x সমান y, মানে সূচকগুলোও সমান হবে। কখন? যদি এর মানটা 0 হবে না, 1 হবে না, -1 হবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো যদি বাই চান্স ধরো 0 হয়ে যায়, তাহলে কী সমস্যা হবে বলো তো? তাকে একটু সমস্যাটা বোঝাবার চেষ্টা করি। ধরো 0র স্কোয়ার লিখলাম, 0 স্কোয়ার কত হয়? 0ই হয়। আবার ধরো 0র মাথায় 5 লিখলাম, মানে 5 বার 0 গুণ করতে হবে, তার ক্ষেত্রেও কত হয়? 0ই হয়। তো এই দুটো তো সমানই, 0 সমান 0। তাহলে কি আমরা বলতে পারি যে মাথাগুলোও সমান, মানে পাওয়ারগুলোও কি সমান? 2 সমান 5 হতেই পারে না। তো তার মানে আমরা বুঝতে পারলাম এর মানটা কখনোই 0 হলে হবে না। একই রকমভাবে 1-এর ক্ষেত্রেও তাই, একই রকমভাবে তোমার -1-এর ক্ষেত্রেও তাই। আর একটা শর্ত আমাদের দেওয়া রয়েছে, দেখো লেখা আছে a আর b যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং x একটি 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হয়, এবং দেওয়া আছে দেখো একই রকম a এর পাওয়ারে x আছে সমান b এর পাওয়ারে x আছে। আগেরটা কী ছিল? আগেরটা নিধানগুলো সমান ছিল, মানে নিচেরগুলো সমান ছিল, পাওয়ারগুলো আলাদা ছিল। কিন্তু এর ক্ষেত্রে দেখো নিধানগুলো আলাদা, পাওয়ারগুলো এক। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে a সমান b হবে। ওকে, যদি এক্সটা 0 ছাড়া যে কোনো সংখ্যা হয়, তো তার জন্য আমরা বলতে পারি a সমান b হবে। তো এই দুটো দিয়ে আমাদের সাধারণত সমাধানগুলো করতে হবে। তো এই জন্য এটা তোমরা বিশেষভাবে মনে রাখবে, এই দুটো পয়েন্ট মনে রাখবে। ওকে, ব্যাস আমাদের মোটামুটি বোঝানো কমপ্লিট। এবারে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করব। চলো অঙ্কগুলো এবারে শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি 8-এর যে রুট, তার ঘাঁচেতে 5 রয়েছে এবং তাকে পুরো ব্র্যাকেট দিয়ে 5-এর 2 রয়েছে এবং ইনটু দিয়ে 16-র পাওয়ারে আবার -3-এর 2 রয়েছে। তো আমরা এবারে কি লিখতে পারি? লিখছি যে দেখো
আমরা প্রথমে এই যে 5টা রয়েছে রুট দিয়ে, তো এই 5-এর জন্য আমরা লিখতে পারি 8-এর পাওয়ারে ব্র্যাকেট দিয়ে আমরা লিখব 1/5। এবার ব্র্যাকেট শেষ করে বাইরে যে 5-এর 2টা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। এবারে ইনটু, দেখো এই 16টাকে আমরা আবার কি লিখতে পারি, 16টাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথমে 2 দিয়ে গেলাম 8 হলো, তারপর আবার 2 দিয়ে গেলাম সেটা 4 এলো, এবারে আবার 2 দিয়ে যাচ্ছি তাহলে আমাদের হবে 2। তাহলে কত 2 পাচ্ছি, 1 2 3 4টে। তাহলে আমরা এই 16-র জায়গায় লিখে যাব 2-এর পাওয়ারে 4। এবারে সেটাকে আবার ব্র্যাকেট দিয়ে বাইরে যেটা রয়েছে অর্থাৎ -3-এর 2 সেটা আমরা লিখে দিলাম। ওকে, এবার আমরা কি করছি দেখো, এবার যে একটা আমাদের ফর্মুলা ছিল অর্থাৎ a⁴m, তাকে আবার ব্র্যাকেট দিয়ে n, এটা সমান কি হতো, সে গুণ হয়ে যেত m ইন্টু n, এর পাওয়ারে a ইন্টু n। তো একই রকম ওই ফর্মুলাটাকেই আমরা ইউজ করছি। তো প্রথমে লিখছি 8-এর পাওয়ারে 1/5, তাকে গুণ করছি 5/2 দিয়ে। ওকে, এবারে একই রকমভাবে দ্বিতীয়টাও করি, 2-এর পাওয়ারে 4 ইন্টু -3-এর 2। তো আমরা -3-এর 2টা লিখে দিলাম। এবার আমরা দেখো কি করছি, 5 নিচে আছে, 5 ওপরে আছে, 5 5 কেটে গেল। তাহলে 8-এর পাওয়ারে আমাদের হয়ে গেল 1/2 ইন্টু, এখানেও দেখো 4 আর 2 যদি কাটি তাহলে উপরে 2 থাকবে। এই 2 আর -3 যদি গুণ করি, তাহলে 2 আর -3 যদি গুণ করি তাহলে আমাদের আসছে 2-এর পাওয়ারে -6। ওকে, এবারে 8টাকে আমরা ভেঙে নেব। তো 8টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে গেলে আসবে 4, আবার 2 দিয়ে গেলে আসবে 2, তা 3টে 2, তা 3টে 2 মানে লিখব 2-এর কিউব। এবার তাকে আবার ব্র্যাকেট দিয়ে লিখে দেবো 1-এর 2। তারপর দেখো এই 2-এর পাওয়ারে যেমন -6টা ছিল সেটা বসিয়ে দিলাম। এবার এইটাও যদি গুণ করি তাহলে কত হবে, ওপরের সঙ্গে ওপর গুণ হয়, তার মানে এটা হয়ে যাবে 3-এর 2, 2-এর পাওয়ারে 3-এর 2, আর এখানে যেটা ছিল সেটা লিখে দিলাম। এবারে আমরা সেই একটা ফর্মুলা জানতাম যেটা আর কি বেসিক ফর্মুলা হয়, তারপর 2 লিখেছি, 2টা নয়, 2টা কেটে দিই। এর পাওয়ারে m, তার সঙ্গে যদি গুণ হয় এর পাওয়ারে n, যদি নিধানগুলো সেম থাকে তাহলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এই ফর্মুলাটা আমরা শিখেছি। তো এখানে দেখো 2 আছে 2 আছে, তার মানে দুটোই নিধান সমান, তাহলে ওপরগুলো মানে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা 2-এর পাওয়ারে 3-এর 2 লিখে প্লাস দিয়ে -6টা লিখে দিলাম। এইবারে আমরা এটা লিখে নিই, দেখো 2-এর পাওয়ারে 3-এর 2 প্লাস মাইনাসের -6। এইবার আমরা কি করব, এবার এটাকে আমরা লসাগু করে নেব। 2-এর পাওয়ারে বাকিটা লসাগু করছি, 2-এর লসাগু 2 হয়, 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে উপরে 3টাই বসে যায়, আর নিচে যেহেতু কিছু নেই তার জন্য 6-এর সঙ্গে 2 গুণ করে হয়ে গেল 6 দুগুণে 12। এবার আমরা কি করছি, 2টা লিখলাম, এবারে 3 থেকে 12 বিয়োগ করলে হয়ে যাবে -9, আর নিচে 2টা রইল। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2-এর পাওয়ারে -9-এর 2। তো এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা 2 নম্বর অঙ্কটা করব। এখানে যে অঙ্কটা আছে 125 রয়েছে। তো প্রথমে আমরা 125টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তো প্রথমে এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। তো আমরা প্রথমে এটা 5 বসালাম। তো 5 বসালে এটা 25 হয়। আর 25কে আবার যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা আবার 5 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টে 5 পাচ্ছি। তো 3টে 5 যদি পাই তার মানে হয়ে গেল 5-এর কিউব। তাহলে আমরা লিখতে পারি এখানে 5-এর কিউব, তাকে আবার পুরোটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবো, পাওয়ারে যে -2টা আছে সেটা, ইন্টু এবার 16টাকে দেখো আমরা আগেই করে রেখেছিলাম, তো ওপরে দেখো এখানে আছে। তো 16কে করলে আমরা দেখতে পেয়েছিলাম কটা 2 পেয়েছি, 4টে। তাহলে আমরা 4টে যেহেতু 2 পেয়েছি তাই জন্য এখানে লিখে দেবো 2-এর পাওয়ারে 4। তো দেখো আমরা লিখে নিই এটা, তাহলে আমরা 16-র জায়গায় লিখছি 2-এর পাওয়ারে 4 বা 4। এবার ব্র্যাকেট দিয়ে যেমন -3-এর 2 ছিল সেটা লিখে দিলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই এবং একদম বাইরে লেখা আছে যেটা -1-6 সেটাও আমরা পাওয়ারে লিখে দিলাম। এবারে আমরা সেই শিখলাম উপরে যদি থাকে এরকম গুণ হয়ে যায়, তাহলে আমরা 5-এর পাওয়ারে 3 আর 2 যদি গুণ করি তাহলে তো হয় 6, কিন্তু মাইনাস থাকার জন্য -6, তাহলে হয়ে গেল এটা। আবার একই রকমভাবে এই 4 আর হচ্ছে -3-এর 2 এটাও গুণ হয়ে যাবে, তাই 2-এর পাওয়ারে লিখলাম 4 ইন্টু -3-এর 2। এবারে এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে যেটা ছিল -1-6 সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবারে 4 আর 2টা দেখো একটু কাটাকুটি যাচ্ছে, তো আমরা কেটে নিলাম, তো ওপরে ওটা 2 রইল। তাহলে 5-এর পাওয়ারে -6 ইন্টু 2-এর পাওয়ারে তাহলে কত হইল, এখানে 2 আর এখানে -3, তো এই দুটো গুণ করলে হয়ে যাবে -6। এবারে পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা পড়ে আছে সেই মাইনাস 1/6 সেটা আমরা লিখে দিলাম। এবারে একটা জিনিস আমরা এখানে করেছিলাম, দেখো এর পাওয়ারে মানে এবি তার পাওয়ারে যদি ব্র্যাকেট দিয়ে এম থাকে তাহলে আমরা লিখতে পারি a⁴m ইন্টু b⁴m। ওকে, যদি এইটা লেখা থাকে এটা লিখতে পারি, আবার একই রকমভাবে এটা লেখা থাকলে আমরা উল্টোভাবে এটাও লিখতে পারি। ওকে, তো তাহলে আমরা কি করছি, দেখো এখানে 5-এর পাওয়ারে -6 ইন্টু 2-এর পাওয়ারেও -6 রয়েছে। তো আমরা এই দুটোকে একসঙ্গে করে নিয়ে মানে 5 আর 2টাকে একসঙ্গে করে নিয়ে -6টাকে আমরা বাইরে লিখতে পারি। এই যে এখানে দেখো একই রকমভাবে সেটাই ফর্মুলা আকারে দেওয়া রয়েছে। এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1/6টাকে আমরা বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো আমরা কী করছি, 5 আর 2 যদি গুণ করি তাহলে এটা হয়ে গেল 10। এবারে এই যে পাওয়ারে -6 রয়েছে তার সঙ্গে ইন্টু দিয়ে -1/6টা রেখে দিলাম। এবার সমান দিয়ে আমরা 10টা লিখে আর ওপরে দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল আর 6 কেটে গেল। তো আলটিমেটলি কী পড়ে রইলো, 1 পড়ে রইলো। তো তাহলে 10-এর পাওয়ারে 1 মানে আমরা কি লিখতে পারি, 10-এর পাওয়ারে 1 মানে 10। তো সুতরাং আমাদের অ্যান্সার হয়ে গেল 10। 3-এর অঙ্কটা আমাদের এই অঙ্কটা দিয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে 4 রয়েছে, 4-এর পাওয়ারে 1/3। তো 4টাকে প্রথমে আমরা 2-এর স্কোয়ার করে নেব এবং 9টাকে আমরা 3-এর স্কোয়ার করে নেব। তো প্রথমে দেখো কি লিখছি, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা 4টাকে লিখছি 2-এর স্কোয়ার এবং তাকে ব্র্যাকেট দিয়ে 1/3টা লিখে দিলাম পাওয়ারে, ইন্টু দিয়ে বাকি যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা যেমন আছে তেমনই টুকে দিচ্ছি। এই আমরা টুকে দিলাম। এইবারে এখানে দেখো ভাগ রয়েছে, তো ভাগ মানে আমরা তো বাই আকারে লিখতে পারি, তাহলে সমানটা আমরা এখানটা কেটে দিয়ে একটু নিচে করে দিলাম। এবার এই যে 9-এর পাওয়ারে 1/4 রয়েছে আর 9 মানে আমরা কি 3-এর স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখি 3-এর স্কোয়ার এবং তাকে ব্র্যাকেট দিয়ে লিখে দিই 1/4। ওকে, এবারে আমরা ওপরটা সেই আগের মতো করে গুণ করে দিই। 2 আর 1/3 যদি গুণ করি তাহলে হবে 2-এর পাওয়ারে ওপরের সঙ্গে ওপর গুণ হয়, তাহলে 2-এর পাওয়ারে হয়ে গেল 2/3 ইন্টু এবারে আমরা বাকি ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, কারণ ওটা ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, তাই জন্য 2-এর পাওয়ারে 1/3 ইন্টু 3-এর পাওয়ারে 1/2। আর নিচের দেখো একটু কাটাকুটি করা যাবে, তো কাটাকুটি যদি আমরা ওখানে করে দিই, আচ্ছা কাটাকুটি এখন করবো না, পরের লাইনে করব। আগে আমরা 2 ইন্টু 1/4 এই লেখাটা আগে দেখিয়ে দিলাম। এইবারে আমরা যদি কাটাকুটি করি দেখো তাহলে 2 কেটে গিয়ে নিচেতে 2-এর উপরে রইলো, তার মানে হয়ে গেল 3-এর পাওয়ারে 1/2। তো সেটা আমরা ভালো করে যদি দেখি 2-এর পাওয়ারে 2/3 আবার 2-এর পাওয়ারে 1/3 ইন্টু 3-এর পাওয়ারে 1/2 বাই আর নিচের তাহলে কী পড়ল 3-এর পাওয়ারে 1/2। ওকে, এবারে আমরা এই যে জানি যদি নিধানগুলো সমান হয় এবং গুণ থাকে তাহলে সূচকগুলো কি হয়, সূচকগুলো আমাদের যোগ হয়ে যায়। এই 2/3 আর 1/3 এই দুটো আমাদের যোগ হয়ে যাবে, তাই 2/3 প্লাস আমরা 1/3 লিখে দিলাম। ওকে, এবারে ইন্টু দিয়ে আবার দেখো এইখানে নিধানগুলো সেম 3 আছে এবং তারা ভাগ আকারে আছে। তো ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে ওটা আবার সূচকগুলো বিয়োগ হয়ে যায়, তো 1/2 মাইনাস 1/2। এবারে এই যে যোগটা আছে এই যোগটা আমরা একটু সাইডে করে নিচ্ছি, তোমরা চাইলে ওখানেই করতে পারো ডাইরেক্ট, কিন্তু আমরা সাইডে করে নিলেও কোনো অসুবিধা নেই। তো আমরা সাইডে করে নিচ্ছি, দেখো 3 আর 3-এর লসাগু কী হলো 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ করলে 2 × 2 প্লাস আবার 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয়ে গেল 3/3। ওকে, এবার 3 কেটে গেলে হয়ে গেল 1, তাহলে আমরা পেলাম এখানে 1। তাহলে 2-এর পাওয়ারে কত হয়ে যাচ্ছে, 2-এর পাওয়ারে যাচ্ছে 1, আর এখানে দেখো হাফ আর হাফ বিয়োগ করলে কত হয়, সেম জিনিস বিয়োগ করলে হয় 0, তাই জন্য ওখানে 3-এর পাওয়ারে হয়ে গেল 0। এবারে 2-এর পাওয়ারে 1 মানে কত, 2-এর পাওয়ারে 1 মানে তো দাঁড়াও খাতাটা একটু তুলে নিই, 2-এর পাওয়ারে 1 মানে তো 2 হয়, আর 3-এর পাওয়ারে যদি 0 থাকে সেটা মানে কি হয়, 3-এর পাওয়ারে 0 মানে 1 হয়। তো 2 × 1 গুণ করলে হয়ে গেল 2, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2। আজ আমাদের অঙ্কগুলো এত অবধি রইলো, একের দাগেরগুলো। এর পরের দিন পার্ট 2তে আমরা পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।